ফর্মাল ইন্টারভিউ নয়, আর ফর্মাল যে ইন্টারভিউ যেটা সেটা আমি করি না। কারণ আমি একজন মানুষ যে মানে যে কোনো ডেফিনেশনের বাইরে। আমি সংগ্রামের জীবনেও চলিনি, আমার কাজেও চলিনি। আর আমার স্বাধীনতাটা আমার সবচেয়ে বড় ব্যাপার। যদিও প্রকৃতি আমাদেরকে অনেক অনেক জায়গায় স্বাধীনতা দেয়নি। যেমন আমার যখন ঘুম আসে আমি ঘুমাই, যখন আমার খিদে পায় আমি খাই, তাই না? তারপর যখন ক্লান্ত হই তখন বিশ্রাম নিতে হয়। এগুলো হচ্ছে প্রকৃতিগতভাবে পরাধীনতা। এর বাইরে স্বাধীনতা বলতে যা বোঝায় একটা মানুষের জীবনে কিছু আইন কানুন মেনে চলা ছাড়া আমি কিন্তু সম্পূর্ণ স্বাধীন একজন মানুষ। এই জন্যই আমি যাই করি সেটা আমার মতো করে আমি করি। এই জন্য তুমি এটা মনে করো না যে আমি কোনো প্রস্তুতি নিয়ে এসেছি। যদি আসতাম তাহলে তোমাকে আমি আগে বলতাম। কিন্তু আমার আনন্দ যে আজকে তোমার সাথে আমার দেখা করার কথা ছিল, সেই সুযোগে আমি তোমার কাছ থেকে কিছু কথা জেনে নেব। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, কারণ এখনকার ছেলে মেয়েরা পড়ে কম। এই স্মার্টফোনটা তাদেরকে অনেকটাই অন্যরকম করেছে। তা আমার ইচ্ছে হচ্ছে যে তোমাদের কথাগুলো, তোমাদের চিন্তা চেতনাগুলো ইউটিউবে থাকবে, তবে বিভিন্ন বইতে থাকবে। পরবর্তী পর্যায়ে যারা এসবে আগ্রহী তারা সেগুলো দেখে তোমাদের চিন্তা চেতনাগুলো জানবে, সেখান থেকে যেটা গ্রহণ করে সেটা নিবে। বই পড়ে যদি না করে অ্যাটলিস্ট ভিডিও দেখে যেন তারা কিছুটা হলেও করে। তাশিক, তুমি তো ঢাকা ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর বাংলা বিভাগে। তোমাকে আমি প্রথমেই তোমার প্রফেশনটা নিয়ে একটু জিজ্ঞেস করবো। সেটা হলো বাংলা বিভাগে পড়াতে এসে তোমার কিছু অভিজ্ঞতা আমাকে বলো, বা আনন্দের ব্যাপারগুলো বলো। আনন্দের সবচেয়ে বড় জায়গাটা এখানে যে আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র হিসাবে 2000 সাল থেকে 2007 অর্থাৎ মোটামুটি 8টা বছর বিভাগে সম্মানিত শ্রদ্ধাবান শিক্ষকদের কাছ থেকে হাতে কলমে পড়ালেখার পাশাপাশি গবেষণার দিকগুলো সম্পর্কে ধীরে ধীরে জানতে পেরেছি। এবং আমি নিজে কিন্তু বাংলা সাহিত্য পড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়েরই বিবিএতে যখন ব্যবস্থাপনা বিভাগে চান্স পেলাম, পরের বছর ব্যবস্থাপনা ছেড়ে বাংলা চলে আসলাম। ফলে আমার যে আগ্রহের জায়গাটা বাংলা সাহিত্য পড়া এবং ক্রমশ একজন কবি বা লেখক কীভাবে নিজের স্বীকৃতির জায়গাটাকে কাজের মধ্য দিয়ে, লেখনীর মধ্য দিয়ে প্রকাশ করেন, সেই বিষয়গুলো জানা, সেই সুযোগটা কিন্তু বাংলা বিভাগে পড়ার মাধ্যমে শিক্ষার্থী হিসাবে আমি পেয়েছি। এবং আমি সবসময় পরিশ্রম করার চেষ্টা করেছি। আমি তেমন মেধাবী নই, কিন্তু ছোটোবেলা থেকেই আমি খুব পরিশ্রম করতে পারি এবং পরিশ্রম করার আগ্রহের জায়গাটা যদি আমার নিজের মতো হয় তবেই আমি নিজেকে উজাড় করে সে পরিশ্রমটা করতে পারি। পড়ালেখার ক্ষেত্রেও আমার এই পরিশ্রমের জায়গাটা আমাকে সবসময়ই প্রতিজ্ঞাবদ্ধ করেছে যে আমাকে কিছু করতে হবে, কারণ আমি আগ্রহ করে বাংলা পড়তে এসেছি এবং বাংলা মানে বাংলা সাহিত্য। ফলে শিক্ষকদের মনোযোগ আকর্ষণের যে জায়গাটা, যে মেধাবী শিক্ষার্থী বলি বা পড়ালেখার প্রতি নিয়মিত এবং পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে নিজেকে বলি, সেটা অনার্সের সেকেন্ড ক্লাস ফার্স্ট আমি যখন হলাম তখন কিন্তু শিক্ষকরা বেশ ভালোভাবেই জেনেছেন। এবং আপনি জানেন যে সাহিত্যে প্রথম শ্রেণী পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার, কিন্তু অনার্সে সেকেন্ড ক্লাস ফার্স্ট হওয়ার পর এমএতে ফার্স্ট ক্লাস সেকেন্ড আমি হয়েছি। এবং তখন কিন্তু শিক্ষকরা জানতেন যে এই ছেলেটি যথেষ্ট পরিশ্রম করছে, চেষ্টা করছে এবং হয়তো সে প্রথম শ্রেণী পেতেও পারে। এবং সেই পরিশ্রমটা শেষ পর্যন্ত একাডেমিকভাবে যখন প্রকাশিত হয়েছে ফল প্রকাশের মাধ্যমে, তার আগেই আমি এমফিল পর্যায়ে গবেষণার ব্যাপারে পরিকল্পনাও করে ফেলেছিলাম যে আমি উচ্চ পর্যায়ে গবেষণা করব। এভাবেই মোটামুটি আমার শিক্ষক হিসাবে এবং একজন শিক্ষার্থী হিসাবে পাঠ গ্রহণের জায়গাটা থেকে আমি দেখেছি যে শিক্ষকরা আমাকে সাপোর্ট করছেন। আমিও নিজেকে উজাড় করেই দিতে চেয়েছি পড়ালেখার জন্য, এবং এভাবে আনন্দের জায়গাটা প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে। এভাবে এটা আসলে তোমার যে সংযোগটা, তোমার মানসিক যে চাহিদাটা তোমার ছিল, যে স্বপ্নটা ছিল, তার সাথে তোমার প্রফেশনের জগৎটা খুব চমৎকারভাবে মিলে গেছে। তুমি ব্যবস্থাপনা ছেড়ে বাংলায় এসেছো এবং এখানে তুমি সন্তুষ্ট। অবশ্যই। কারণ বাংলায় পড়ার মাধ্যমে তোমার আসলে লেখার জগৎটা বোধহয় এটা অনেকটা সাহায্য করেছে, তোমার বেশি সাহায্য করেছে। তো তুমি তো পড়াশোনার পাশাপাশি অনেকগুলো বই পড়েছো। তোমার প্রথম
হ্যাঁ, চেষ্টা করেই তো লিখেছো, তাই না? আচ্ছা, কতগুলো তোমার সব মিলিয়ে মোট কতগুলো বই প্রকাশিত হয়েছে? এই পর্যন্ত 14টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে আমার গবেষণা গ্রন্থ এবং সমালোচনামূলক বই 5টি, বাকি 9টির মধ্যে 4টি গল্প গ্রন্থ এবং 5টি উপন্যাস। 5টি উপন্যাস, চারটি গল্প গ্রন্থ। আর সমালোচনা, সেটা কি কি বিষয়ের উপর সমালোচনার বইগুলো? প্রথমে সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি আমাকে বিশেষভাবে পরিচিত করেছে সেটি হচ্ছে গল্পকার শহীদুল জহির নামের বইটি। এই বইটিতে আমি শহীদুল জহিরের মতো একজন রিনাউন্ড কথা সাহিত্যিককে নিয়ে, বিশেষ করে তার গল্প নিয়ে বিশ্লেষণ করেছি এবং এই প্রবন্ধগুলো মোট 8টি প্রবন্ধ বিভিন্ন গবেষণাধর্মী প্রবন্ধ, গবেষণাধর্মী জার্নালে প্রকাশিত হয়েছে। বিভাগে শহীদুল জহির পড়াতে গিয়ে এই গবেষণামূলক প্রবন্ধগুলো আমাকে খুব সাহায্য করেছে এবং এর ফলে যেটা হয়েছে যে বিভাগে নতুন সিলেবাস করতে গিয়ে শিক্ষকরাও স্বয়ং এই বিষয়টা সম্পর্কে জেনেছেন এবং তারা কিন্তু একাডেমিক সিলেবাসে শহীদুল জহিরকে অন্তর্ভুক্ত করেছে। এদিক থেকে এই বইটি বাংলাদেশে এবং এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেও রেফারেন্স বই হিসেবে গৃহীত হয়েছে। এদিক থেকে আমার সবচেয়ে পরিচিতিমূলক বই এটি। তবে আরেকটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে আমার এমফিল থিসিসটি, যেটির নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পে প্রান্তজনের জীবনচিত্র, অর্থাৎ সাবঅর্ডিনেট স্টাডিজকে আমি অবলম্বন করেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মূল্যায়নে। এবং এই কাজটি আমার এমফিল গবেষণাধর্মী কাজ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত প্রথম এমফিল থিসিস, যেটি বই হিসেবে প্রকাশিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, এটিই প্রথম এমফিল থিসিস। এছাড়া বাকি সবগুলোই কিন্তু পিএইচডি থিসিস। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এভাবেই এমফিল থিসিস পর্যায়ে একটা গবেষণা গ্রন্থ বই হিসেবে প্রকাশিত হলো। এই স্বীকৃতিটার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা ব্যক্ত করি এবং অবশ্যই আমার এমফিল কমিটির যারা শিক্ষক, সম্মানিত শিক্ষক এবং একই সঙ্গে বিভাগের সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা আমাকে ধাপে ধাপে এই গবেষণাধর্মী কাজগুলো করতে সহায়তা করেছে। এর পাশাপাশি আরও 3টি গবেষণা গ্রন্থ, যেমন নজরুলের যুগবাণী ও অন্যান্য, এর পাশাপাশি গল্প কথন এবং গদ্যশিল্প বিষয়ক, এই 3টি গবেষণা গ্রন্থে আমি বাংলাদেশের কথাশিল্পীদের, বিশেষ করে ছোট গল্পকার এবং উপন্যাসিকদের গল্প, উপন্যাস এবং কয়েকজন কবির কবিতা নিয়েও বিশ্লেষণ করেছি। এবং এই 5টি গল্পগ্রন্থ এবং এই 5টি সমালোচনা গ্রন্থের মাধ্যমে আমি আসলে নিজের গবেষক এবং সমালোচক পরিচয়টা পাঠকের কাছে উপস্থাপনের চেষ্টা করেছি। সমালোচনার ব্যাপারটাকে তুমি কেন গুরুত্ব দিয়েছো? কি হচ্ছে বলো? ছাত্র হিসাবে আমাকে সমালোচনা শাস্ত্র বা এই ডিসকোর্স বা ডিসিপ্লিন সম্পর্কে জানতেই হয়েছে, কারণ আমি জানি যে সাহিত্য কখনোই সমালোচনার উপর ভিত্তি করে গড়ে ওঠে না, এটা আমি জানি। কিন্তু আমাকে এটাও মনে রাখতে হয় যে সাহিত্যে একজন শিল্পী, একজন কবি, একজন গল্পকার বা একজন উপন্যাসিকের সৃজনশীলতার পরিচয় থাকে এবং সেটা অবশ্যই পারিপার্শ্বিক সমাজ জীবনকে নিয়ে। কিন্তু সেটিকে যদি অনুপমভাবে বিশ্লেষণের সুযোগ থাকে, মূল্যায়নের সুযোগ থাকে, তাহলে কিন্তু আমরা সেই সাহিত্যে প্রতিফলিত যুগ, দেশ, সমাজ, জাতি এবং এর অন্তর্নিহিত মানব মনস্তিত্ব, মানব বাস্তবতাকে প্রতিবিম্বিত হতে দেখি এবং সেই কাজটি মূল্যায়নের জন্য কিন্তু সমালোচনা শাস্ত্রটা এত প্রয়োজন, এতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটির সঙ্গে আরেকটির সংযোগ নিবিড়ভাবেই রয়েছে। ফলে ছাত্র হিসাবে আমি যদি একাডেমিকভাবে সমালোচনা সম্পর্কে পাঠগ্রহণ না করি, আমি নিজে কিন্তু একজন কবি বা একজন উপন্যাসিকের গল্প বা উপন্যাস সম্পর্কে মূল্যায়ন করতে পারবো না। প্রাতিষ্ঠানিকভাবে মূল্যায়নের ক্ষেত্রে আমি কতটা যোগ্য হয়ে উঠছি সেটাই যাচাই বাছাই করার জন্য আমাকে অনার্স এবং এমএতে ধাপে ধাপে অনেকগুলো পরীক্ষা দিয়ে নিজেকে একজন সমালোচক হিসাবে, ভবিষ্যতের একজন গবেষক হিসেবে সেই পরিচয়টিকে প্রতিষ্ঠা করার চেষ্টাটা করতে পেরেছি। এবং এর পরবর্তী পর্যায়ে এমফিল এবং পিএইচডি, বর্তমানে আমি পোস্ট ডক্টরাল করছি ইউজিসি ফেলোশিপ নিয়ে। এই পরিচয়ে আমি যে কাজগুলো করছি সেগুলো আমাকে পরবর্তী পর্যায়ে সাহায্য করবে ভবিষ্যতে কোনো একজন গবেষক গড়ে তুলতে। অর্থাৎ আমি চাইলে ভবিষ্যতে একজন এমএ শিক্ষার্থীকে এমফিল করানোর সুযোগটা নিতে পারবো এবং সেও নিজে গবেষক হিসাবে তার পরিচয়টাকে ক্রমশ ফুটিয়ে তুলবে। এই দিকটাতে গবেষণা এবং সমালোচনা নিবিড়ভাবে জড়িত। অবশ্যই সমালোচনা আমার মতে সেটা আমাদের জীবন বলো, আমাদের কাজ বলো, আমাদের চেতনা বলো, চিন্তা বলো, শিল্প, সাহিত্য, দর্শন, যা কিছু বলো, সব কিছুর মধ্যেই সমালোচনা থাকতেই। সমালোচনা ছাড়া কোনো কিছুই, সমালোচনার মানে প্রেক্ষিতে সংশোধন করে সেটা শুদ্ধ করা ছাড়া আসলে কোনো কিছু মধ্যেই শুদ্ধতাটা আসে না। সেজন্যই
আমি মনে করি জীবনের প্রতিটা পর্যায়ে প্রতিটা মানুষেরই আসলে, প্রতিটা বলবো না, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষ বলতে আমরা যারা সচ্ছল, যারা লেখাপড়া করার সুযোগ পেয়েছি, আমরা তারাই মানুষ। এর বাইরে যে সাবঅল্টার্ন বলতে তুমি যেটাকে এখানে বাংলায় কি বলে, লোক বা সাধারণ, হ্যাঁ, আমি অবশ্য এই শব্দগুলো ব্যবহার করি না। আমি বলতে চাই যারা বঞ্চিত, যারা মানবেতর জীবনযাপন করছে, তাদেরকে কিন্তু আমরা আসলে দেশের মানুষ মানুষ হিসেবে মনেই করি। আমরা আমাদের শ্রেণীটাকেই মানুষ পাবলিক বলে আমরা এড়িয়ে যাই। পাবলিকও বলি না। Public আমরা ও আসলে সবকিছু বলি। রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, সেদিন আমি ধরো এলিফ্যান্ট রোড দিয়ে হেঁটে আসছিলাম, সারি সারি ধরে লোকজন শুয়ে আছে রাস্তায়, হাজার হাজার মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে, কেউ কিন্তু তাকাচ্ছে না। ঢুকতে পারে না। ওরা ওরা মনেই করছে না যে এখানে পাশে মানুষ শুয়ে আছে। আমি দাঁড়ালাম, প্রত্যেকটা মানুষের দিকে তাকালাম, যারা জেগে আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে রাতে যদি তার টয়লেটে যেতে হয় উনি কোথায় যাবেন, কিংবা খিদে পেলে উনি কোথায় খাবেন, সকালে উঠে উনি কোথায় যাবেন। হ্যাঁ, কিন্তু আমি দেখলাম যে অন্যদের কিছুই যায় আসে না। এমনকি একটা ছোট বাচ্চা শুয়ে আছে, সবাই এমনভাবে চলে যাচ্ছে তার গায়ে ধাক্কা দিয়ে, তার গায়ের উপর পা দিয়ে, একটা মেয়ে ধরো 7-8 বছরের। আমার কাছে এই বাস্তবতাটা এত নির্মম লাগলো, এত ভয়ঙ্কর লাগলো। এটা থেকে কিন্তু একটা দেশের মানুষের, মানে আমি সবার কথা বলবো না, অধিকাংশ মানুষের অমানবিকতা কিংবা আত্মকেন্দ্রিকতা কিন্তু আত্মস্বার্থের একটা পরিচয় মাত্র। সে এই বাচ্চাটাকেও মানুষ মনে করছে না, বা তাকে তুলে দিয়ে একটা কোনো ব্যবস্থা করার চিন্তা কিন্তু করছে না, বা চিন্তাই করছে না, মানুষই মনে করছে না, তো ব্যবস্থা করার প্রশ্নটা আসছে পড়া। আমি যেহেতু ওদের নিয়ে কাজ করি, আমার কথায়, আমার লেখায়, আমার বলায় এদের কথা আসবেই, কারণ ওদের সাথে আমার জীবন। তো তুমি সমালোচনা চেতনা নিয়ে গড়ে উঠেছ, নিজেকে তৈরি করেছো এবং কাজটি করেছো। তোমাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ থাকছি, অভিনন্দনও জানাচ্ছি। এর পরের বিষয়টি আমি যেটা বলতে চাচ্ছি, তুমি বুঝতেই পারছো আমি কিন্তু কোনো প্রিপারেশন নিয়ে আসিনি। এটা হলো, আমি একটা ব্যাপারে একটু যোগ প্লিজ। সমালোচনা অর্থে সাহিত্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে যে কথাবার্তা বলছি, সেদিক থেকে আমার কাছে সমালোচনা অর্থ মূল্যায়ন। এই মূল্যায়নটা অবশ্যই ব্যক্তি হিসাবে যিনি লিখছেন, যিনি লেখক বা কবি, তার পাশাপাশি পাঠক হিসাবে যিনি পড়ছেন, তার পড়ার জগতের সঙ্গে সম্পর্কিত মধ্যবর্তী ব্যক্তিটি যিনি কিনা সমালোচক, তাদের আন্তঃসম্পর্ককে যুক্ত করার একটা মাধ্যমের বেশ কিছু। না, অবশ্যই এটা তো, শোনো, একজন পাঠকও সমালোচক হতেই হবে, তা নয় তো সে কি পড়ছে। হ্যাঁ। একটা উপন্যাস বা একটা যে কোনো গল্প পড়ে সে যদি একবার কাঁদে, একবার হাসে, তারপর বইটা বন্ধ করে রেখে দিল, সে ভুলে গেল, ওই বইয়েরও কোনো গুরুত্ব নেই, ওই পাঠকেরও উপযোগিতা তৈরি হবে না, হ্যাঁ, প্রয়োজনই হবে না। প্রয়োজনীয় হয় না। সেজন্য লেখকের যেমন ক্যাটাগরি আছে, পাঠকেরও আছে। অবশ্যই কোন পাঠক কোন বইটা পড়ছে এটা দেখেই কিন্তু পাঠকের তোমার স্তরটা বোঝা যায়। অবশ্যই। আমার ছেলে যখন ক্লাস 6-এ পড়ে, একদিন আমাকে জিজ্ঞেস করেছে যে আম্মু, বাংলাদেশের বেস্ট সেলার বই কাদের? তা আমি বললাম যে আমাদের ওখানে তো ওইভাবে বেস্ট সেলার হয় না, তবে হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন, এরা। তখন আমার ছেলে ঢাকায় আসছে, ওকে আর কি ধরো অনেকেই গিফট করতেন, তার মধ্যে হুমায়ুন আহমেদের বইও ছিল, নামটা ওর জানা ছিল, এবং বইগুলোর মধ্যে বেশিরভাগ পুতুল, ভূত, এই ধরনের। তো ওর কাছে এগুলো এত বেশি মানে অবাক লাগতো যে এগুলো বই বাচ্চাদের পড়ছে বা এত ব্যাকুল হয়ে পড়ছে, এটা ওর কাছে বেশ অবাক ছিল, মানে মানে বেশ বেশ হয়তো ধাক্কাই খেয়েছে ও। হ্যাঁ, ধাক্কা দিচ্ছে। তখন আমি যখন বললাম যে হুমায়ুন আহমেদ এবং ইমদাদুল হক মিলন এদের লেখাই সবচেয়ে বেশি বিক্রি হয়, তখন ও আমাকে বললো যে এ থেকেই একটা দেশের বেশিরভাগ পাঠকের চেতনার স্তরটা বোঝা রুচিটাও যায়। বোঝা যায় কোন লেভেলের এবং কি মানসিকতা। এবং এখানে বলা হয় যে হুমায়ুন আহমেদ, এটা আমি আমাদের এখানকার যারা মানে বিখ্যাত অধ্যাপক তাদেরও আমি ইন্টারভিউ আলোচনা করেছি, আমি জানতে চেয়েছি, তখন তারা বলেছেন যে হুমায়ুন আহমেদ তো পড়তে শিখিয়েছে। তাই বললাম যে পড়তে শিখিয়েছে, কি পড়তে শিখিয়েছে? আমি যখন ধরো কারো বাড়িতে যাই, আমাকে যদি বলে যে আমার ছেলে বা আমার মেয়ে খুব পড়ে, আমি প্রথমেই জিজ্ঞেস করি কি বই পড়ে? শুধু পড়লে তো হবে না না। না, অবশ্যই একটা জিজ্ঞেস কথা যে ওই করতে যে পাবলিক লাইব্রেরির সামনে লেখা আছে যেন পড়লে বই, না পড়লে অন্ধকারে বই। তো এখন বই বলতে তো আনোয়ারা মনোরাও আছে, হ্যাঁ, তাই না? নিমাই ভট্টাচার্য, এগুলোও আছে।
এখন কী পড়তে পারছে, তখন আমি জিজ্ঞেস করি যে আপনার ছেলে বা মেয়ে সে কী পড়ে। যখন বইগুলোর নাম বলে বা দেখায় তখন আমি সেই পরিবারের মানসিকতা, চিন্তা চেতনার অবস্থানটা বুঝতে পারি। তারা বাচ্চাকে কোন মানে এই দিক থেকে কোন মেন্টাল ডেভেলপমেন্টটা তারা দিচ্ছে। তো এখন আমি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে তোমার উপন্যাস এবং গল্পগুলোতে তুমি তো প্রেক্ষাপটটা কি প্রধানত বাংলাদেশ অথবা অন্য অন্য কিছু দেশের মধ্যে আছে, মানে প্রেক্ষাপট মূলত এখানে একটা ব্যাপার আপনাকে আমি বলবো যে যখন আমি গল্প লিখতে শুরু করেছি তার আগেই কিন্তু আমি ডায়েরি লিখেছি অনেকটা বছর, একদম কলেজ জীবনের প্রথম বছর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় জীবনে শেষ দিন পর্যন্ত মোটামুটি ডায়েরি নিয়ে এটা লেখার ফলে আমার যেটা লাভ হয়েছে সেটা হলেই আমি বুঝতে চেষ্টা করছি এবং একসময় বুঝতে পেরেছি যে আমি যা বলতে চাইছি সেটা আমি লিখতে পারি এবং এক্ষেত্রে কিন্তু আমার কল্পনাকে আমি স্বাভাবিকভাবে আমার লেখাটা আনতে পারি, কারণ আমি যা লিখি তার হুবহু বাস্তবে কখনো ঘটবে বা ঘটবে না, কিন্তু আমি কীভাবে দেখছি সেই দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে কিন্তু বিষয়টা আসছে। এবং সাহিত্য করতে গিয়ে আপনি যেটা বললেন যে আমার লেখা তো শুধু আমার দেশে আসবে না অন্য দেশে আসবে, এক্ষেত্রে আমি বলবো যে আসলে আমাকে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস থেকে শুরু করে শৈলজী বা আরও অনেকে পাশ্চাত্যে খ্যাতিমান প্রমিনেন্ট অনেক রাইটারদের লেখার সঙ্গে পড়তে হয়েছে, চিন্তা করতে হয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক, আমি যখন আমার গল্পে বিশেষ করে চরিত্র নির্মাণ করতে গেছি আমার পটভূমিতে বরাবরই বাংলাদেশ কেন্দ্রিক চরিত্ররাই এসেছে, কিন্তু তাদের মনোজাগতিক রূপায়ণের ক্ষেত্রে, তাদের কল্পনাকে প্রকাশের ক্ষেত্রে আমি কখনো কখনো পাশ্চাত্য প্রভাবিত চলচ্চিত্র বা কাহিনী বা উপন্যাস বা চরিত্রের প্যাটার্ন এগুলোর দ্বারা নিঃসন্দেহে প্রভাবিত হয়েছে, কারণ আমার কল্পনাকে আমি সম্পূর্ণ নিজে থেকে বুঝতেও পারিনি এই চরিত্রটি হবে। তবে স্বাভাবিকভাবেই হয়তো মার্কে যে কোনো চরিত্রের সঙ্গে আমার গল্পের ক্ষেত্রে মিল পাবে। আপনি তো বলবেন যে মার্কে অনেক আগে এটা করেছেন বা যেগুলো চুরি করছো, আমি বলবো এটা ঠিক চুরিও না, এটা আসলে অনেক ক্ষেত্রে লেখক কোন উপাদানকে গ্রহণ করছে নিজে অনেক সময় মজাতে বুঝতে পারেন না, কিন্তু একজন লেখক কতটা সিরিয়াসলি বিষয়টা ডিল করছেন তা আসলে নির্ভর করে তার পড়ার এবং পাঠের অভ্যাস এবং বিষয়টা কী লিখছেন সেটাকে নিজে নিজে মূল্যায়নের মাধ্যমে। সেদিক থেকে ঝড়ের আগে অথবা পরে এই উপন্যাসটি যেটা এবার বইমেলা প্রকাশ করলো সেখানে আমি সচেতনভাবেই শুধু বাংলাদেশের পটভূমিতে না রেখে পাশ্চাত্য পটভূমিতেও, যেখানে কিনা অন্যান্য এশিয়ান কান্ট্রিগুলোতেও বাংলাদেশের সমাজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিছু কমন ব্যাপার ঘটে, বিশেষ করে পুরুষের সম্পর্কে নানা উত্থান পতন এবং অবদান যেগুলো কিনা অন্যান্য সোসাইটিতেও ঘটে, কিন্তু বাংলাদেশে না, ইভেন ভারতে অথবা পাকিস্তানেও যে দৃষ্টিভঙ্গিগুলো সেগুলোকে আপনি কিন্তু মেলাতে পারবেন, কারণ এগুলো মানুষের কমন কিছু প্রবণতা। এই প্রবণতাগুলো আমাদের এশিয়াটিক সোসাইটিতে যেমন আছে, এর বাইরে ইউরোপিয়ান কিছু কান্ট্রিতেও আপনি উচ্চবিত্ত সমাজেও পাবেন। আমার কথা হচ্ছে এই যে আমি আসলে দেশ বা ভূখণ্ডের মধ্যে নিজেকে আটকে রাখতে চাইছি নাকি এমন কোনো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিষয়কে আনতে চাইছি যেটা কিনা যে কোনো সমাজে যে কোনো ভাষাভাষী মানুষই তার নিজের ভাষায় পড়ার সামর্থ্য রাখে, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি ঝড়ের একাত্তর পড়াতে সেই কাজটা করতে চেষ্টা করি। এটা মানে একটা নিরীক্ষাধর্মীয় অবশ্যই পারি আমি, যে তুমি মানে বাংলাদেশের বাইরে গোটা পৃথিবী মধ্য থেকে বেছে নিয়ে যে বইগুলো তুমি পড়েছিল অবচেতনেই সেই বইগুলোর চেতনা, দর্শন, চরিত্র তোমাকে প্রভাবিত করবে। প্রভাবিত করবে তখন যখন তুমি তার সাথে একাত্ম বোধ করো বা সেটাই অ্যাকসেপ্টেবল মনে করো, তখন ন্যাচারালি সেটা তোমার ভিতরে চলে আসবে। কারণ মাকড়সাও কিন্তু জালটা তৈরি করে অন্য প্রকার এনজাইমটা নিয়ে। মানুষ তো নিজেই সব কিছু চিন্তা করা বা সব কিছু বোঝার ক্ষমতা রাখে না, অন্যের কাছ থেকেও সে বোঝে, নেয়, নিজের মতো করে অর্জন করা প্রয়োজন। তো সেদিক থেকে এটা খুবই ঠিক আছে। যেটা আমি বইটা পড়িনি, কিন্তু আমার মনে হচ্ছে যে তোমার এই বইটা হচ্ছে, আমি সহজভাবে বললে, সীমার মাঝে অসীম। মানে তুমি বাংলাদেশের প্রেক্ষাপটে বসে লিখেও তুমি তার মধ্যে একটা এমন একটা স্পেস মানবিক মানে মানে পুরো পৃথিবীর মানবিক যে সংঘর্ষ বলো, সংকট বলো, মানে এবং এটা বাস্তবতার সঙ্গে বাস্তবতার সাথে মানসিকতার যে সমন্বয় এবং সংঘাত এই প্রেক্ষাপট, এই প্ল্যাটফর্মটা এটাকে তুমি একাত্ম করেছো। এবং সেদিক থেকে আমি বলতে পারি এটা আসলে নির্দিষ্ট বৃত্তের মধ্যে আবদ্ধ নয়, উপন্যাস এটা বৃত্ত ছাড়িয়ে বৃহত্তর পরিচিতে এটা প্রকাশিত হয়েছে। এর আরেকটা কারণ হলো এটা যে আমি যে আঙ্গিকটা বেছে নিয়েছি এটা হচ্ছে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার,
আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে বিশেষ করে গোয়েন্দা কাহিনী আছে, থ্রিলার কাহিনী আছে, রোমাঞ্চকর উপন্যাস আছে, কিন্তু সাহিত্যের মধ্যে যে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার রিলেটেড একটা আঙ্গিককে বেছে নিয়ে এই সেন্সিটিভ ইস্যুগুলোকে ডিল করা যায়, অনেকে এটা বিশ্বাসই করতে চান না। এবং এই উপন্যাসের পরিচ্ছেদ, 32টা পরিচ্ছেদ টুকরো টুকরো করে এমনভাবে সংযুক্ত করা, বিচ্ছিন্ন করা, যে কোনো কোনো চরিত্রে কোনো কোনো নামও নেই, সে যে তার এভাবে সর্বনামগুলো কৌশলে ব্যবহার করে আমি আগের ঘটনা পরের ঘটনা মিলিয়ে একটা গোলক ধাঁধা, একটা মেজ তৈরি করেছি। ফলে পাঠক একবার বা দুবার পড়ে এটার মধ্যে কোনোভাবে নিজে কাটতে রাখতে পারবে না। এবং আমার চেষ্টাই ছিল মাকড়সা যেমন তার জালটা নিবিড়ভাবে সূক্ষ্মভাবে বিছিয়ে সে তার যে শিকারটাকে টেনে নেয়, আমিও পাঠকের মনোযোগটাকে এভাবেই আটকে রাখতে চেয়েছি এর মধ্যে, পাঠক যেন এটার মধ্যে খাবি খেতে খেতে বুঝতে পারে কত রকমের যন্ত্রণার মধ্য দিয়ে একজন মানুষকে এই সোসাইটিতে প্রতিনিয়ত সার্ভাইভ করতে হয়। সে সেটা গ্রহণ করুক বা বর্জন করুক, এগুলোকে অস্বীকার করতে পারবে না। এবং এটা হচ্ছে তোমার একটু স্টপ পারি না। হ্যালো, আমি তোমাকে বাড়িতে যে ফোন করি